এবার মারধরের শিকার হয়েছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। ক্ষুব্ধ কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। এদিকে কঠিনভাবে ফেঁসে যায় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার এইটাই তাদের প্রথম ধাপ ছিল। যেখানে এটা পর্যন্ত জানা যাচ্ছে যে F-16 জেট কিনতে পারেন আমাদের ভারত। কি বলেন আপনারা যে বাংলাদেশের সামনে দিয়ে উড়িয়ে দিয়ে এক নতুন বাংলাদেশ কেমন আমরা আসলে এনজয় করছি। বিশেষ করে বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না। এবার নিজ দেশেই মাইর খাচ্ছে ময়ূক ও শুভেন্দু। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি ও নোংরামির ফল পাচ্ছে হাতে নাতে। একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না, অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ। চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন, বাংলাদেশ থাকবে না। একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না। মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। গতকাল থেকে বাংলাদেশে করুণতম একটা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। কখনো 1 মিনিট 46 সেকেন্ডের ভিডিও হয়ে, কখনো স্টিল ছবি হয়ে, কখনো গণমাধ্যমের খবর হয়ে। দেখুন তাকে প্রকাশ্যে কিভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে, সবকিছু কিন্তু আপনারা লাইভ সহকারে দেখতে পারবেন এবং ময়ূকের সরাসরি কিভাবে তাকে এইসব করা হচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদী ছিল, আপনারা সবকিছু দেখতে পারবেন এই ঘটনাস্থলে। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার এই ঘটনা তুলে ধরেন তার পোস্টে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য ভারতের হকার সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে তাকে গণধুলাই দেওয়া হয়েছে। এইটা আপনারা সবাই দেখেছেন, কিন্তু কার ষড়যন্ত্রে, কার পরিকল্পনায় এইসব সে করত? কার কথায় সে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে এইসব নিউজ ছড়াতো? এইটা কিন্তু বর্তমানে ফাঁস হয়ে যায় এবং যার কথায় এইসব করতো তাকেও গণধুলাই দেওয়া হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন। এইসব ঘটনার সত্যতা খুঁজতে গিয়ে আমরা অনেক ভিডিও পাই এবং অনেক তথ্য পাই। সেই তথ্যগুলাই আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই বিষয়গুলো নিয়ে। অন্যদিকে ভারতের সাংবাদিক হকার সাংবাদিক তার বাড়ি ঘেরাও করে তাকে কিভাবে গণপিটুনি করা হয় সেইগুলো আপনাদেরকে দেখাবো ঘটনাস্থলে থেকে আমরা যে ভিডিওগুলো কালেক্ট করেছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এইসব বিষয় নিয়ে। অনেকের মুখোশ কিন্তু ফাঁস হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। আমাদের বাংলাদেশকে নিয়েও অনেক কথা হবে। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন। এই যে দেখুন, ময়ূকের বাড়ি ঘেরাও করছে কৃষকরা, অন্যদিকে উল্টাপাল্টা বয়ান দেওয়ায় শুভেন্দুকে জুতাপেটা করছে নেতাকর্মীরা। কথায় আছে না, পাপ বাপ কেউ ছাড়ে না, অন্যায় করলে তার সাজা কোনো না কোনোভাবে পেতেই হয়। সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই দুই অমানুষ। সব মিলে এদের নিয়ে ভারতে ঠিক কি ঘটছে তারই বিস্তারিত সহ ভারতের সাথে হাসিনার কিছু অসম চুক্তির কথা থাকছে। বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আর তাদের এই অবস্থার জন্য কৃষকরা শুভেন্দু ও ময়ূককে দায় দিচ্ছেন। কৃষকরা অভিযোগ করছেন, আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেন। অভিযোগ, তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন। এক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূক বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে। এই বিভ্রান্তির জন্য ওই দায়ী। পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন। তারা সাফ জানিয়ে দেন, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে। এখানেই শেষ নয়, শুভেন্দু এরই মধ্যে মাইরও খেয়েছে। সম্প্রতি কোনো এক জনসভায় নাকি সে মমতাকে নিয়ে নোংরা কথা বলেছে। অতঃপর উৎসুক জনতা তার উপর হামলা করে, কেউ কেউ জুতা দিয়ে পিটিয়েছে বলেও খবর রয়েছে। এছাড়া সম্প্রতি সে সংসদেও বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় বিদ্ধ হয়েছে। গোটা সংসদের সদস্যরা এমনকি স্পিকারও তার বয়ান প্রত্যাখ্যান করে ও উত্তেজনা তৈরি হয়। সব মিলে ময়ূক কিংবা শুভেন্দু কারো সময় এখন আর ভালো যাচ্ছে না। আর এসব পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক হতে শুরু করেছে ভারত।
কিছুদিন আগেও বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিল দেশটির একাধিক হাসপাতাল। তবে মুখে ভিন্ন কথা বললেও আদতে বাংলাদেশি রোগীদের পেতে চায় ভারত। সেজন্য অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে ভারত। বাংলাদেশি রোগীদের বয়কট নিয়ে ভারতের একরকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো। এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপির নেতারা। ভোট ব্যাংক বাড়াতে এসব যে নিছক রাজনৈতিক কৌশল তা দ্রুত পরিষ্কার হচ্ছে। বাংলাদেশ সীমান্তে ভারতের বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল। তৈরি হবে নতুন রেল স্টেশন। বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো, এমন ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে যখন উত্তেজনা চলছে, তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর। সশস্ত্র সীমা বল বা এসএসবির রেইজিং ডে উপলক্ষে শিলিগুড়িতে হয় বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য 30 কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসাবে উঠে আসবে পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই। আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রোকে আনতে। যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন, সে কারণে এখানে উন্নত পরিষেবা সত্যি দরকার বলে আমি মনে করি। তিনি আরও বলেন, সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম দেশ ভারত। বৃহত্তম অর্থনীতি নিরিখে 5ম স্থানে রয়েছে। তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে। তবে ভারত সবসময় বাংলাদেশের বন্ধু ছিল, আগামীতেও থাকবে। যদি তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ায় তবে এটা হবে। তার মানে অবশেষে তারা লাইনে আসা শুরু করেছে। হাসিনার আমলে বাংলাদেশকে কেবল ভোগ করে অবশেষে কিছু দেবার সিদ্ধান্ত নিয়েছে। এর হাসিনার আমলে ভারত কিভাবে চুষে খেয়েছে তারই কিছু নমুনা আলোচনা করতে চাই। 2011 সালের কথা। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো। এজন্য বাংলাদেশ কোনো ধরনের মাশুল গ্রহণ করেনি। শুধু তাই নয়, আশুগঞ্জ থেকে আখাউড়ার বিদ্যমান সড়কপথের ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি পরিবহনের উপযুক্ত নয় বলে তিতাস নদ ও তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয়। এ কারণে বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ একপাশে আটকে থাকায় আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানের কৃষি জমিতে দীর্ঘ জলাবদ্ধতা তৈরি হয়। চাষাবাদেও ব্যাঘাত ঘটে। সে বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল ও বাড়তি বৃষ্টির পানি আখাউড়া স্থলবন্দর সড়কের আবদুল্লাপুর ও নূরপুর জাজি সেতুর নিচের বিকল্প পথে আটকে যায়। এ কারণে আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর, কালিকাপুর, বীরচন্দ্রপুর ও বঙ্গের চরগ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তিতে পড়েছিলেন তা উঠে এসেছিল একটি প্রতিবেদনে। এরপর 2014 সালে আবারও এই পথে বিনা শুল্কে ত্রিপুরায় 10,000 টন খাদ্যশস্য ট্রানজিটের সুযোগ দেয় বাংলাদেশ। এজন্য 58 কিলোমিটার সড়কপথের মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচও বাংলাদেশ বহন করে। ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল সম্প্রতি সেই ত্রিপুরারই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় হিন্দুত্ববাদীদের হামলার ঘটনাকে উপলক্ষ করে। প্রশ্ন ওঠা স্বাভাবিক, বাংলাদেশ তার নদী, কৃষি জমি, পরিবেশ ও অর্থনীতির ক্ষতি করে এই যে ভারতকে ট্রানজিট দিল, বিনিময়ে কি পেল? ট্রানজিট দেওয়ার সময় বলা হয়েছিল এর ফলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা আয় করবে। যেমন এটিভির এক সমীক্ষার সূত্র ধরে বলা হয়েছিল, ট্রানজিট দেওয়ার প্রথম 5 বছরে বাংলাদেশ বার্ষিক $5 কোটি বা 350 কোটি টাকা, $1 সমান 70 টাকা ধরে, এবং এর পরের বছরগুলোয় বার্ষিক $50 কোটি বা 3,500 কোটি টাকা করে আয় করতে পারবে। বাস্তবে কি ঘটল? বাংলাদেশ ট্রানজিটকে অগ্রাধিকার দিয়ে সড়ক ও রেলপথে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প করল ঠিকই, কিন্তু আয় হল সামান্য। যেমন 2016 থেকে 2019 সাল, এই 3 বছরে ভারতের কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে ত্রিপুরার রাজধানী আগরতলায় ট্রানজিট সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাশুল পেয়েছে মাত্র 28 লাখ টাকা। কাজে ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর, নদী ও সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশের লাভ লোকসান পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে। শুধু ট্রানজিট চুক্তি নয়, রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। একজন সাধারণত ইউটিউবার যেভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলে, সেইভাবে একজন রিপাবলিক বাংলার সাংবাদিক হয়েও তিনি একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন। আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূসকে নিয়ে তিনি বাজেভাবে কুটক্ষ করে কিন্তু কথা বলছেন। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে না, নোবেল পেয়েছে তো। সেইভাবে বারবার দাবি করে যাচ্ছে বাংলাদেশের জমিগুলো নাকি তার বা তাদের। আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা কিছু
চাই না। আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও। 7,094 বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে। যদি আমার বাংলাদেশের মধ্যে যে সরকার ছিল তার কাছে কোনোদিন সে দাবি করে নাই যে ওই জমিটা আমার, তাড়াতাড়ি ফেরত দাও, অথচ সেই সরকার যাওয়ার সাথে সাথে এখন বলা শুরু করে দিয়েছে ওই চট্টগ্রাম আমাদের, ওই সিলেট আমাদের, ওই জেলা আমাদের, ওই জেলা আমাদের, বাংলাদেশটাই নাকি তাদের। বাংলাদেশ কি তোর একা? বাংলাদেশ কি তোর একা? বাংলাদেশ হিন্দুদের বাপদাদা। একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না। মাথার মধ্যে গরুর পশ্চাৎ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই। থাকবে না, থাকবে না বাংলাদেশ। দীর্ঘদিন যাবত তার এই সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম, তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে বক্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে। তিনি সাংবাদিক নয়, তিনি হচ্ছে সাংঘাতিক। অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলো, রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম পাছার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এইভাবে কথা বলছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা এবং তার টিভি চ্যানেলটা যেন মানুষ একটু চেনে, যার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যান। আর বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানানোর ফলে তিনি আরো মজা পেয়ে গিয়েছেন, যার কারণে এখন একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের যারা যারা দেখছেন তাকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছেন, কেউ তাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়েন না, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি যে তাকে নিয়ে আর মাতামাতি করেন না, কারণ এই পাগল কখন কি বলে সেটা বলা যায় না। যেটা আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আপনি বাংলাদেশকে নিয়ে কথা বলতে আসছেন, আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার, ধরেন আমাকে, আমার সাথে কথা বলে আপনি পারবেন না, সেখানে আসছেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে। এখানে কত বুদ্ধিমান শিক্ষিত লোকেরা রয়েছে, আপনার মধ্যে অসংখ্য পাগল আছে যে পাগলগুলো অন্তত পক্ষে আপনার চাইতে ভালো। আপনাকে পাগল বলে অন্যান্য পাগলকে অপমান করা হয়েছে। থাকবে না এই পাগল, আর থাকবে না। আপনি যে টিভি চ্যানেল মধ্যে কাজ করছেন তাদের কথা শুনে বা নিজের মতামত গুলো এইভাবে প্রকাশ করছেন, কিছুদিন পর লাথি মেরে আপনাকেই তারা বের করে দিবে। চাকরির সন্ধান এদিক ওদিক ঘুরে বেড়াবেন, তবে আপনাকে কেউ চাকরি দিবে না। আপনার কাছে মনে হতেই পারে যে আপনি এই ধরনের কথাগুলো বলছেন, এখন বাংলাদেশের জনগণ হয়তো আপনাকে নিয়ে মেতে উঠতে পারে না। ভাই, আপনাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে, রং তামাশা করছে। যে পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে সবাই তার দিকে তাকায় থাকে, আপনাকে একজন পাগল ভেবে আপনার দিকে সবাই তাকায়। ইন্ডিয়ার মধ্যে যে সকল দাদারা আছেন, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট যে এই পাগলটাকে এখন আপনারা সামলান, আদারওয়াইজ আপনাদের ইন্ডিয়ার বদনাম হতে যাচ্ছে। অন্য দেশের মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করছে। আমার জানা মতে ইন্ডিয়ার মধ্যে অসংখ্য অসংখ্য মানুষ আছে যারা এই লোকটাকে সহ্য করতে পারে না। আপনার দেশের মানুষই আপনাকে সহ্য করতে পারে না, আর বাইরের মানুষ কিভাবে আপনাকে সহ্য করবে আপনি নিজেই একটু চিন্তা করেন। সাংবাদিকতার নামে সাংঘাতিকতা আর কতদিন চালাবেন? আপনার যদি ডিবেট করতে ইচ্ছা করে আমার সাথে আসেন ভাই, অন্ততপক্ষে আমি আপনার সাথে লাইভে গিয়ে ডিবেট করতে চাই। দেখেন, কোন ট্রেড দিতে আসি নাই, আপনাকে আমি সম্মানের স্বরূপ এই কথাগুলো বলছি, যার কারণে আপনি থেকে কখনো তুই তামানির মধ্যে যাইনি। অথচ আমাদের বাংলাদেশের সম্মানীয় সরকারকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছেন। আর আপনি কোন জায়গার সাংবাদিক? আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। শুধু পড়াশোনা করে সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয়। মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা, যেটা আপনার মাথার মধ্যে নাই। মহেশ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই, আপনাকে একটা কথা বলতে চাই, পাগলামি সাগলামি বাদ দেন। তার পরবর্তীতে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হয়, তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপরে ভিডিও বানাবো। লোট নিতে পারবেন না। তবে নিলজ্জাকে লজ্জা দিতে গিয়ে নিজেই লজ্জা পেতে হয়। যার কোনো লজ্জা শরম নয়, যার কোনো সম্মান বোধ নাই, তার সম্মান কিভাবে খাবেন, তাকে কিভাবে লজ্জা দিবেন? ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। শুধুমাত্র এরকম দু চারটা লোকের কারণে তাদের মধ্যে আমাদের দ্বন্দ্ব লেগে যায়। বাই দ্য ওয়ে, এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। শুধু তাই নয়, মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পলায়নের পর একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে আসছে মোদির পোশাক গদি মিডিয়া। এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে। একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভর ছিল, তবে বর্তমানে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। আর এতে ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা। ভারতের কৃষকদের দাবি, রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার ফলে উৎপাদন খরচই তুলতে পারছেন না তারা। তাদের দাবি, এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী।
ভারতের কৃষকদের অভিযোগ, কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতার সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বন্ধ হয়েছে রপ্তানি। ক্ষুব্ধ কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে আর বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে। কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূক রঞ্জনকেই অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে। একদিকে চাপে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী। অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন, পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। তাদের বিরুদ্ধে অ্যাডভাইজার মিলিটারি অফিসিয়ালস এর বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি করা হয়েছে, যেখানে দাবি করছেন বাংলাদেশের ফরেন মিনিস্টার, যার নাম হচ্ছে তৌহিদ হোসেন। তিনি বলছেন যে we have sent a note verbal to the Indian government saying that Bangladesh wants her back here for the judicial process. দাবি এটাও যে ডিউরিং দ্য প্রোটেস্ট 1500 লোক মারা যায় এবং 19,931 জন আহত হয়। সেই কারণে বাংলাদেশকে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয়, আমরা এরকমটি দাবি জানাচ্ছি। শুধু এখানেই শেষ নয়, আপনাদেরকে জানিয়ে দিই যে মোহাম্মদ ইউনূস আবার একটা বিশেষ কমিশন গঠন করেছিলেন, যে কমিশনের নাম পর্যন্ত দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে নাকি ওপেন ভাবে ভারত সাপোর্ট করে চলেছে এবং এখনো পর্যন্ত নাকি শেখ হাসিনাকে বাংলাদেশ ভারত সাপোর্ট করে যাচ্ছে এখনো পর্যন্ত। সেই কারণেই শেখ হাসিনা দিল্লির বুকে বসে রয়েছেন। যেখানে এটাও বলা হচ্ছে যে গুম করা বা অপহরণ করার পেছনে, অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু লোকজন যারা প্রোটেস্ট করতেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, তাদেরকে গুম করা হয়েছিল, তাদেরকে অপহরণ করা হয়েছিল। তো এই যে গুম করা, অপহরণ করার অভিযোগের মধ্যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ব্যাক থেকে সাপোর্ট দিয়েছে ভারত। তার রিপোর্টে এটা পর্যন্ত জানানো হয়েছে সেই বিশেষ কমিশনে যে যাদেরকে পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে তাদেরকে ভারতের জেল থেকে উদ্ধার করা হয়েছে, এমনটা দাবি করা হচ্ছে। অর্থাৎ গোটা বিশ্বের সামনে দেখানোর চেষ্টা যে ভারতই শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছে এবং সেই শেখ হাসিনাকে আমরা ফেরত চাই, এবং ভারত বাংলাদেশের এই গুম করা, অপহরণ করা, মার্ডার করা এই সমস্ততে ভারতের হাত আছে। যেখানে এটাও দাবি করা হয়েছে, যে রিপোর্টে এটা দাবি করা হয়েছে, মানে দেখানো হচ্ছে যে 3,500-এরও বেশি ঘটনা নাকি রয়েছে যেখানে প্রমাণিত হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে সাপোর্ট করছে। ডিপ্লোমেসিটা বোঝার চেষ্টা করবেন। শুধু এখানেই নয়, আমি এটাও জানিয়ে দিই যে শেখ হাসিনার বিরুদ্ধে এটা বলা হয়েছে যে একটা নাকি আয়না ঘর, যা বহুত লোকের মুখে মুখে গড়ে আয়না ঘর, সেই আয়না ঘরেই নাকি নিখোঁজ করে দেওয়া হতো, লুকিয়ে রাখা হতো, এবং তার পরিবারের, অর্থাৎ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগের পাশাপাশি ভারতের রোল প্রমাণ করার জন্য দুটো উদাহরণ দিয়েছেন, ভালো করে শুনবেন। যেখানে বলছেন সুখ রঞ্জন বালি, যাকে নাকি বাংলাদেশের সুপ্রিম কোর্টের চত্বর থেকে হুট করে হাফিজ করে দেওয়া হয়, হাফিজ করার পর তাকে পরে উদ্ধার করা হয় ভারতের জেল থেকে। তাহলে এই উদাহরণ প্রমাণ করছে যে ভারতের সাপোর্ট ছিল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ, যিনি হচ্ছেন বিএনপি নেতা, তাকে 2015 সালে ঢাকার উত্তরা থেকে হাফিজ করে দেওয়া হয় এবং তাকে খুঁজে পাওয়া যায় 2 মাস পর মেঘালয়ের শিলংয়ে, যেখানে যদিও শিলং আদালতে তাকে বেকসুর খালাস করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে আমি কালকে রিপোর্টে আপনাদেরকে জানিয়েছি, বাংলাদেশেরই মিডিয়া ওপেন রিলিজ করছে আমার দেশ পত্রিকায় যে অজিত ডোভাল নাকি বাংলাদেশে আসতেন বিভিন্ন বিমানে করে, যেটা কি ওপেন করা হতো না, চুপচাপ এসে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতেন। শেখ হাসিনা হস্তক্ষেপ পর্যন্ত চেয়েছিলেন 5 আগস্ট, যে ইমিডিয়েটলি দিল্লি হস্তক্ষেপ করুক এবং ঢাকায় অ্যাটাক করুক। এই সমস্ত কিছু নিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়ে গেছে। সেই রিপোর্টের মধ্যে তড়িঘড়ি আমরা জানতে পারছি যে এস জয়শঙ্কর হঠাৎ ডিসিশন নিয়েছেন এবং আমেরিকা ভিজিটে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনারা জানেন যে F-16 জেট, যেটা আমেরিকাই প্রপোজ করেছে যে কিনে নিন, উড়িয়ে দিন, বাংলাদেশ বেশি বকছে, নিয়ে যান, টক্কর দিতে পারবে না।
তাই তো? কিন্তু আপনাদেরকে আমি এটা কনফার্ম করে জানিয়ে দিই যে ডিপ্লোমেসি যেটা বাংলাদেশ খেলছে এবং দেখানোর চেষ্টা করছে যে দেখো ভারতকে আমরা চাপে ফেললাম, শেখ হাসিনাকে পানা দিচ্ছে। প্রথম তো মূর্খদের এটা বোঝা উচিত, আমি যেটা কালকেও বলেছি যে আমরা বুক ঠুকে ওপেন বলছি শেখ হাসিনা দিল্লিতেই আছে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে খবরটাকে হাফিজ করে দিতে পারি, বাট তারপরে আমাদের এতটা হিম্মত এতটা অকাদ আছে যে আমরা বুক ঠুকে বলছি শেখ হাসিনা দিল্লিতেই আছে। তুমি কি, তোমার বাবারও ক্ষমতা নেই, চিঠি পিটি দূর কি বাত, নিজে এসেও শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই যদি আমরা না চাইতো। তার মানে কি ভারতের সাথে শেখ হাসিনার বিরাট প্রেম? না। কেন ভাই, কেন শেখ হাসিনাকে আমরা বাঁচাতে চাইবো? তুমি তোমার দেশ তোমার দুনিয়া তুমি ভাড়মে যাও, তুমি তালিবানি শাসন করো, তুমি আফগানিস্তানের মতো হয়ে যাও, তোমার ইকোনমি ব্রেক করে যাও, তুমি ভাড়মে যাও। আমাদের কোথায় যায় আসে? আমাদের যায় আসে ব্যবসার ক্ষেত্রে। ওই শেখ হাসিনার আমলে যে গাদাগুচ্ছের ইনভেস্ট করে রাখা আছে এবং সেই টাকাগুলো এখন বাংলাদেশ দিতে চাইছে না এবং চেষ্টা করছে ঝামেলাটা লেগে যাক, তাহলে তো টাকা ফেরত দিতে হবে না। কাউকে দেখবেন যদি কারো কাছে ধার দিয়ে থাকেন না, টাকা চাইতে গেলে খুব গায়ে লাগে। টাকা নেওয়ার সময় লোকের মনে থাকে না, টাকা চাইতে গেলে তখন মনে হয় বিরাট অপরাধ করে ফেললেন এবং শুকনো শুকনো ঝামেলার সম্মুখীন হতে হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী যে বিদ্যুৎ ডিউ আছে 200 কোটি টাকা, আদানি ফাডানি বললামই না, শুধু আমি ত্রিপুরার কথা বলছি, 200 কোটি টাকা যা ইমিডিয়েট বেসিসে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। ভাই টাকা তো ফেরত দাও। এবার ভাবুন যে সমস্ত প্রজেক্ট শেখ হাসিনার টাইমে ভারত একটু কনসিডার করেছে, ঠিক আছে চলো ভাই বন্ধুত্বের দেশ, ঠিক আছে চলো ভাই আমরা ইনভেস্ট করে অলরেডি বসে আছি, আমরা তো জানতাম না যে কোনো টাইমে শেখ হাসিনার গভর্নমেন্ট এইভাবে উল্টে পড়ে যাবে। এবার আমাদের হিউজ মানি ইনভেস্ট অলরেডি হয়ে রয়েছে, তো সেগুলোকে তো উদ্ধার করতে হবে। তো ডিপ্লোমেসি ভারত বাংলাদেশের সাথে করতে যাবে না, ডিপ্লোমেসি ভারত ভিখারি দেশ পাকিস্তানের সাথে করতে যাবে না, এগুলো বকওয়াস। কিন্তু এখানে ভিলেনের ব্যাপারেও আপনাদেরকে বুঝতে হবে, যেখানে যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কথা বলি তো আপনাদেরকে মনে করিয়ে দিই শনিবার দিন মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে এস জয়শঙ্কর যে বক্তব্যটি দিয়েছেন সেটা ইনডিরেক্টলি বাংলাদেশকে দেখিয়ে দিয়েছেন। কেন বলবো আমি সেটারও ডিটেলসে যাব, তার আগে জানিয়ে দিই যে কি বলা হয়েছে। এস জয়শঙ্কর পরিষ্কার ভাবে মুম্বাইতে শনিবার দিন জানিয়েছেন একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে নিজের স্বার্থে ভারত নিজের স্বার্থে বিশ্বের জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না। যে কোনো সিদ্ধান্ত, শেখ হাসিনাকে ফেরত ফিরিয়ে দেওয়া হোক, শেখ হাসিনাকে বা মুখ্যমন্ত্রী করে ফিরিয়ে দেওয়া হোক, শেখ হাসিনাকে সিট দিয়ে দেওয়া হোক, ভয় পাবে না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ভারতের এগেনস্টে যাওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না, চায়নাকেও দেওয়া হবে না। চায়নাও সুযোগ পায়নি। আপনারা জানেন যে বাংলাদেশ চেষ্টা করেছে, এই যে বৈঠক হয়েছিল আপনারা জানেন ব্যাংককে, সেখানে চায়নার সামনে এক্সপোজ করার আরাকান আর্মিকে নিয়ে, ভারতের স্ট্যান্ড পয়েন্টকে নিয়ে। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে ভারত এখনো স্ট্যান্ড পয়েন্ট তার কি ক্লিয়ার করেনি, বিকজ আমরা ওয়েট করছি যে পলিটিক্স কোন দিকে যায়। তার পাশাপাশি আমরা এটাও জানি যে অত টাইম নাই বাংলাদেশকে নিয়ে ভাবার, যেখানে হঠাৎ করে ইউএস ভিজিটে যাচ্ছেন এস জয়শঙ্কর। ডিসেম্বরের 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত তিনি থাকবেন, যেটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পর আপনারা বলতে পারেন যে হাই লেভেল বৈঠক এই প্রথমবার হবে, যেখানে আলোচনার বিষয় থাকবে নতুন বাংলাদেশ কেমন আমরা আসলে এনজয় করছি। বিশেষ করে বাংলাদেশে গেল কয়েক মাস যাবৎ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলোর সমালোচনা আসলে না করলেই না। মাঝে মাঝে এমনটা ফিল হয় যেন মুক্তিযুদ্ধ ইস্যুটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বাংলাদেশের জন্য না, 24-এ যা ঘটেছে তাই আসলে জরুরি ছিল। কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে অস্বীকার করা হবে যদি মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের অস্বীকার করা হয় বা তাদের মান সম্মান ইজ্জত এই দেশের মাটিতে দেওয়া না যায়। কেমন লাগবে এই জুলাই অভ্যুত্থানে নিহত হওয়া ছাত্ররা আগামী 2-4-5 বছর পরে এদেরকে যদি কোনো ব্যক্তি অথবা কোনো একটা গোষ্ঠী ধরে গলায় জুতার মালা পরায় অথবা এলাকা ছাড়া করে? যদি 1971 সালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা থাকে 100%, সেই তুলনায় 24-এ আমাদের যে বাচ্চারা নিহত হয়েছে তাদের ভূমিকাটা আমরা ধরতে পারি 10%, কারণ দুই প্রেক্ষাপট। তারপরে প্রত্যেকের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আশ্চর্য হয়েছি যে স্বাধীন বাংলাদেশের যারা স্থপতি, সেই বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মোহাম্মদ কানু সাহেব, আমার কুমিল্লারি এলাকা 14 গ্রামে আমার অসংখ্য প্রিয় ভাইরা আছেন যারা আমাদের হ্যালো প্রবাসী হাসপাতালের প্রজেক্টের ওনার। তো প্রায় 300-400 মানুষ আপনারা ওইখানে আছেন, নিশ্চয়ই আপনারা সকলেই এই ঘটনাটা দেখেছেন। এই ঘটনায় প্রাথমিকভাবে লোকালি কিছু নাম এসেছে যে একজন প্রবাসী
যিনি জামাতের সমর্থক, তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। যদিও স্থানীয় যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি বলছেন যে এটাতে জামাত জড়িত না। এখানে কিন্তু জামাতের নামই উঠে এসেছে যে একজন প্রবাসী জামাত সমর্থক, তিনি দলীয় কোনো পদ পদবিতে নেই। আচ্ছা, তো এখন যাদের পরিচয় পাওয়া গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছে। ঘটনার প্রেক্ষাপট ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এই মুক্তিযোদ্ধা কানু ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে দীর্ঘ সোনালী সময় ছিল, সেইখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী হুইপ মুজিব ভাইয়ের সাথে তার বিরোধ ছিল, যার কারণে দীর্ঘ সময় যাবৎ তিনি কিন্তু এলাকায় বসবাস করতে পারেননি। কেউ কেউ বলছেন যে 9 বছর দল ক্ষমতায় থাকার পরে তিনি এলাকার বাহিরে ছিলেন। তো 2016 সালে যুবলীগ নেতা রানা হত্যা মামলায় কানু এবং তার ছেলে বিপ্লব ছিলেন চার্জশিটভুক্ত আসামি এবং তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। এলাকার লোকজনের সঙ্গেও বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এখন এটার মেইন কারণ ছিল যে আপনার তৎকালীন সময় আওয়ামী লীগের ক্ষমতার সময়ও আওয়ামী লীগ করেও হাজার হাজার নেতাকর্মী তারা আওয়ামী লীগের নেতাদের হাতে বাটে পড়ছে, মিথ্যা মামলার শিকার হয়েছে। কানুর দাবি যে ওই মুহূর্তে ওই প্রেক্ষাপটে হুইপ মুজিব তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তাকে এই ঘটনাগুলোতে ফাঁসিয়ে দিয়েছিলেন। এখন 14 গ্রামের নিজ এলাকার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে যখন আমাদের কানু ভাইকে লাঞ্ছিত করা হয়েছে, জুতার মালা পরিয়ে তাকে এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার গ্রামের বাড়ির ঘটনাস্থলের অদূরে লুদিয়ারা গ্রামে। আর তিনি বলছেন যে আমি বীর মুক্তিযোদ্ধা, 300 টাকার স্টাম্প এনে আমরা দেখেছি যে 2জন ব্যক্তি তাকে সামনে ধরে এনেছেন, তারপর তার মুখ থেকে বক্তব্য নিচ্ছেন, গলায় জুতুর মালা দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে তুই আর মুক্তিযোদ্ধা পরিচয় দিবি না, টিপ দে, স্বাক্ষর দে। আমি বলেছি আমার জীবন গেলেও স্বাক্ষর দেব না। এ সময় আমার শরীরে ওরা কিলঘুষি মারে, জোর করে জুতার মালা পরিয়ে দেয়। বিকাল 5টার মধ্যে বাড়ি না ছাড়লে বাবা ছেলের হাড় মাংস খোঁজে যাবে না বলেও হুমকি দেওয়া হয়। তো এ নিয়ে এই মুহূর্তে আপনার মানে তোলপাড় চলছে বিষয়টা নিয়ে। সাথে সাথেই আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি এসেছে। ইভেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন খুব দ্রুত যারা এই ঘটনাগুলোতে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভিডিও ফুটেজ দেখে 7 জনকে শনাক্ত করা হলেও তাদের কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর কেউ কেউ বলছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অতি উৎসাহী কিছু মানুষ বলছেন তার নামে 9টা মামলা আছে। 900 মামলা থাকুক, তো এই দেশে কি এরকম আইন হয়ে গেছে যে 900 মামলা থাকলে তাকে জুতার মালা পরানো হবে, তাকে মব জাস্টিসের শিকার হতে হবে? তাহলে ভাই আওয়ামী লীগের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য কি? মানে এরকম তো হইতে পারে না, তাই না? বাংলাদেশ পরিবর্তনের স্বপ্ন দেখছে মানুষ যে এই দেশে এখন আর আগের মতন দল ক্ষমতায় নাই, একজন লোকের উপর এটা হবে সেটা হবে। আর তিনি আওয়ামী লীগের পক্ষে খুব অ্যাক্টিভ কোনো ভূমিকা ছিলেন না গত 9 বছর। তিনি যদি অপরাধী হয়ে থাকেন আইনের আওতায় তাকে আনতে হবে। তিনি আদালতের মাধ্যমে এই দেশে বসবাস করছেন, আইনের মাধ্যমে তিনি এই দেশে আছেন, কিন্তু তাকে এইভাবে আইনা এরকম ঘটনা কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না। কাদের এত অ্যালার্জি মুক্তিযোদ্ধাদের প্রতি? এখন এই ঘটনা নিয়ে যখন জামাতের সমর্থকের নাম আসছে, জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কানুর পরিবার থেকে অভিযোগ করা হলেও এই ঘটনায় যারা জড়িত তিনি অভিযোগ করেছেন। তবে 14 গ্রাম উপজেলা জামায়াতের আমির তিনি বিষয়টিকে অস্বীকার করেছেন। এমনকি জামাত বলছে যে এই ঘটনাতে আপনার উপস্থিত প্রবাসী আবুল হাশেম সহ যাদের ভিডিওতে দেখা গেছে তারা দলের কোনো পদে নেই, ব্যক্তিগত ক্ষোভ কিংবা বিরোধ থেকে এই ঘটনাটি ঘটতে পারে। আর এই ঘটনায় 2 সমর্থককেও বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামাত। তারা হলেন মোহাম্মদ আবুল হাশেম সেই প্রবাসী এবং মোহাম্মদ ওহিদুর রহমান। আর আপনার তার ছেলে কানু ভাইয়ের ছেলের দাবি আপনার যে স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, পেয়ার, বেলাল, ইসমাইল, রাসেল, ফারহান, ফরহাদ, নয়ন সহ 10-15 জন আমার অসুস্থ বাবাকে স্থানীয় পাতড্ডা বাজার থেকে ধরে নিয়ে লাঞ্ছিত করে। আর এই ঘটনায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে জেগে উঠেছে, তারা আজকে বিক্ষোভ মিছিল করবে। আর এ নিয়ে আপনার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও একটা প্রতিবাদ করার আজকে আমরা দেখছি পরিকল্পনা। তবে থানায় এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দিয়ে কি হবে, অনেকে ভয় পাচ্ছেন। বাট আমি মনে করি জামাত যেহেতু ক্লিয়ারেন্স দিছে যে কোনো মুক্তিযোদ্ধা না কোনো মানুষের উপর মব জাস্টিস জামাত সমর্থন করে না। তবে পরিবর্তিত বাংলাদেশে কেন জানি কেউ 16 ডিসেম্বর মানে না। ওই যে কি ব্যারিস্টার ফুয়াদ সাবেক জামাতের নেতা পরবর্তী সময় এবি পার্টি বানাইছে, কোথাও না কোথাও অনেকেই আমি এই জিনিসগুলো কেন জানেন। আপনি 16 ডিসেম্বর বিজয় দিবস মানেন না, কি মানেন আপনি? মানে মাইকে একটা আছে, কথা খালি বললেন,
আপনার মতন ফুয়াদ জামা এই 16 ডিসেম্বর মানলে কি আর না মানলে কি, মানে কি এগুলা? দিন শেষে এত আবার ধরেন মুখ পুইছা ফেলা ভালো না। আজকে আমরা যেখানে দাঁড়ায় কথা বলছি, যে দেশ নিয়ে কথা বলতেছি, হ্যাঁ অবশ্যই দেশের রাজনীতিবিদদের দোষ আছে, তাদের শাস্তি হতে হবে, ফাঁসি হতে হবে, কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এই দুইটা জিনিস এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতিরঞ্জিত ভুয়া মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু যারা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা, গ্যাজেটেডভুক্ত একজন মুক্তিযোদ্ধা এই কানু। আর আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে আপনার আমার শহরই 14 গ্রাম কাছাকাছি লেভেলে, আমি কুমিল্লা শহর থেকে, সেইখানে এই ঘটনাটি ঘটেছে। এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। তবে জামাতের পক্ষ থেকে তারা বলছেন যে এই ঘটনা যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই জন্য আমি জামাতকে ধন্যবাদ দিই। তবে সারা বাংলাদেশে এই একটা ট্রেন্ড আসছে, এই ট্রেন্ডের মধ্যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা মানে এগুলার সাথে কেমন জানি একটা হালকা পাতলা বাতাস এই দেশে ঘুরছে। ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদের সাথে যুদ্ধ করতে, ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে আমাদেরকে ভিখারি বলতে। ইন্ডিয়ার দাদা বাবুরা আসছে। আজকে একটা নিউজ দেখলাম, ইন্ডিয়াতে মানে গরুর দুধের থেকে গরুর চুনার দাম বেশি, মানে গরুর মূত্রের দাম বেশি। মানে গ্রাম ভাষাতে চোনা বলে, গরুর চোনা বলে, আমি যেটা শুনে মানে বড় হয়েছি। কিন্তু আপনি যদি এটা খুব ভালোভাবে বলতে চান তাহলে গরুর মূত্র বলতে হবে। ইন্ডিয়াতে গরুর দুধের থেকে গরুর মূত্রের দাম বেশি। আপনারা কি জানেন পৃথিবীতে 2টা প্রাণী আছে আপনারা জানেন যারা মলমূত্র খায়, একটা হচ্ছে কুকুর আর একটা শুয়োর। যাই হোক, তাহলে ইন্ডিয়ার যে নাগরিকরা আছে এই পশ্চিমবঙ্গে নাকি গরুর দুধের থেকে গরুর চুনার চাহিদা বেশি। তা গরুর চুনা যারা খায়, তাহলে যে আপনার পৃথিবীর 2টা প্রাণী আছে যারা মলমূত্র খায়, সেটা হচ্ছে যে এরা, তাহলে এরা কি কাতারে পড়ে বলেন? এই যে পশ্চিমবঙ্গে যারা আছে এরা কি কাতারে পড়ে যে এরা গরুর দুধের থেকে গরুর চুনা খায়, আর এরাই কিনা আমাদেরকে মানে শিখাইতে আসে যে আমরা ভিখারি, আমরা খাইতে পারি না, হ্যান পাই না, ত্যান পাই না, এই কথাগুলো আমাদের বলতে আসে, যারা কিনা রেগুলার বাইরে টয়লেট করে। আসলে দেখেন, ওরা তো মানে সমালোচনা করতে চাই না, কিন্তু এইসব নিউজ দেখলে মানে কথা না বলে থাকতে পারি না ভাই। এখানে দেখবেন অনেকে এসে কমেন্ট করবে হ্যান ত্যান। ভাই বাংলাদেশে তুই এই জিনিস একটা খারাপ জিনিস দেখা যে বাংলাদেশে কয়জন মানুষ বাইরে টয়লেট করে, বাংলাদেশে কয়জন মানুষ না খাইয়ে মারা যায় দেখা, দেখ নিউজ দেখা। কিন্তু তোদের দেশে যদি নিউজ বের করি যে ইন্ডিয়াতে কত লক্ষ মানুষ না খেয়ে থাকে, কত লক্ষ মানুষ বাইরে ঘুমায়, কত লক্ষ মানুষ বাইরে টয়লেট করে, লক্ষ বললে ভুল হবে, 46 কোটি মানুষ বাইরে এখনো টয়লেট করে। তোদের দিক থেকে তো সব দিক থেকে তো আমরা ভালো আছি। আমাদের মাথা পিছু আয় কত, তোদের মাথা পিছু আয় দেখ। পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় আর বাংলাদেশের মাথা পিছু আয় কত? পশ্চিমবঙ্গ তো আমাদের সাথেই তো, ঠিক না? তো তোদের এখানে মাথা পিছু আয় কত, আমাদের এখানে মাথা পিছু আয় কত? তোদের দিল্লির মানুষই গোনে না। দিল্লি, মুম্বাই এইসব অঞ্চলের মানুষই তো পশ্চিমবঙ্গদের দেখলে মানে পশ্চিমবঙ্গের মানুষের কথা শুনলে মানে কি বলবো, নাক ঝাড়ে। মানে এদের ভিতরে একটা বৈষম্য আছে। কারণ বাংলাদেশের কোনো জেলার নাগরিক সাথে কোনো জেলার কিন্তু বৈষম্য নাই, সবাই সমান হবেই, যে এ বড় লোক এ গরিব, এটা না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় কম, এই জন্য দিল্লির মানুষ এদেরকে ছোট করে দেখে, মুম্বাইয়ের মানুষ ছোট করে দেখে। আর আমাদের সাথে আসছে, আমাদেরকে ইয়া করতে আসছে যে আমরা না খেয়ে থাকি, আমরা খাইতে পারবো না, আমরা ইন্ডিয়া হেল্প না করলে চলতে পারবো না, হ্যান ত্যান। এই কথাগুলো আসলে তোমাদের খাটে না। তোমরা মুক্ত খাও, মুক্ত খেয়ে থাকো। পৃথিবীর 2টা প্রাণী যারা মলমূত্র খায় তাদের ভিতর যাই হোক শুয়োর আর কুত্তা, এখন তোমরাও তো একটা প্রাণীর মলমূত্র খাও, তাহলে তোমরা ধরে নিও তোমরা কোন কাতারে পড়ো। আমরা এটা বলতে চাই না ভাই, তোমাদের সমালোচনা করতে চাই না, কিন্তু তোমরা সমালোচনা করতে বাধ্য করো। আমরা সমালোচনা করতে চাই না, সত্যি বলতেছি। আমরা তোমাদেরকে আমাদের প্রতিবেশী মনে করতাম, আপন মনে করতাম। কখনো কোন জায়গা থেকে দেখছো যে আমরা পশ্চিমবঙ্গের মানুষদের নিয়ে সমালোচনা করছি? সমালোচনা এখন কেন করতেছি? কারণ তোমাদের শুভেন্দু, তোমাদের মুহুক, এরা হচ্ছে বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাঘামি করতেছে। তোমাদের যে মমতা দিদি, সে তো কিছুদিন আগে বলছিলই যে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর মানে করতে বলছিল, যেখানে বাংলাদেশের মানুষ শান্তিতে আছে। আমাদের দেশের নাগরিক তোমাদের দেশে যাচ্ছে ভুলভাল নিউজ প্রচার করতে, তাদেরকে জোর করে নিউজ করাইতেছো না? তা তোমাদেরকে আমাদের কথা বলতে হয়, তোমরা কথা বলতে বাধ্য করছো। তোমরা যে গরুর চুনা খাও এটা নিয়ে কেন কথা বলবো? এতদিন তো কথা বলি নাই। তোমরা তো আগে থেকে গরুর চুনা খাইতা, গরুর মূত্র তো আগে থেকেই খাইতা। তোমাদের পশ্চিমবঙ্গে গরুর দুধের থেকে গরুর চুনার দাম বেশি, মানে গরুর মূত্রের দাম বেশি, এটা তো আমরা জানতাম, আগে কেন বলি নাই? এখন তোমাদের কেন ছোট করি? বিকজ অফ তোমরা আমাদেরকে ছোট করতেছো। তো তোমরা আমাদেরকে ছোট করো। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অন্যদিকে
হকার সাংবাদিকের এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে তার বিপক্ষে কথা বলতেছে, আবার পক্ষেও কথা বলতেছে। অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেক ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। দর্শক শ্রোতা, সে কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র কাটতো, কারণ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে নেই এবং ভারত সবসময় চাইতো বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা বাংলাদেশকে ব্যবহার করতে পারে এবং বাংলাদেশকে ব্যবহার করে তাদের অনেক স্বার্থ উদ্ধার করতে পারে। এইসবের জন্যই কিন্তু তারা এইসব প্রপাগান্ডা বা এইসব করতো। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে? এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।